নমস্কার সবাইকে আমার প্রথম ভিডিওতে। তো আজকে যাকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে, তাকে বহুত কষ্টে খুঁজে পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের বুকে। যে সম্প্রদায়টা আজকে বিলুপ্ত হতে চলেছে, কাপালিক সম্প্রদায়। কাপালিক সম্প্রদায় কিন্তু বহুত পুরনো একটা সম্প্রদায়, যেটা কিন্তু আজ ওয়েস্ট বেঙ্গল বুকে খুব কম জনেই রয়েছে। তার মধ্যে আজকে আমাদের সাথে রয়েছেন গুরুজি। গুরুজি, আপনার নাম আর আপনি কিভাবে এসছেন সেটা যদি একটু বলে দর্শকদের। প্রথমেই আমি আমার গুরু মুরারীনন্দনাথ কাপালিকের নাম স্মরণ করলাম, কারণ গুরু ছাড়া তো গোবিন্দ ভজা যায় না। একদম। তো আমার নাম হচ্ছে গুরুজি তারানাথ কাপালিক অঘরি। আমি আমার পরিবারের মধ্যে, মানে এই কাপালিক সম্প্রদায়ের মধ্যে পশ্চিমবাংলায় একজনই আছে। মানে আপনার কিন্তু বহুত কষ্টে খুঁজে পেতে হয়েছে, মানে হ্যাঁ, ওটা তো- আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়েছে। মানে আমি এমন কিছু চাইছিলাম যেটা আজ পর্যন্ত কভারই করিনি। তো আপনাকে পেয়ে তো আমার খুবই ভালো লাগলো গুরুজি। তো আপনার ব্যাপারে একটু যদি একটু বিস্তারে জানাই। আমি 2008 থেকে এই সাধন পথে আছি। 2008-এ 6-তে আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। তখন আমি মাধ্যমিক দিয়েছিলাম। তারপর থেকে আমার এই সাধন জগতেই পড়ে থাকা। আমি বাড়ি থেকে চলে যাই, গিয়ে গুরুর তত্ত্বাবধানে সাধনা করি এবং কিছু কিছু সাধনায় সিদ্ধি লাভ করি। তো গুরুজি, আপনাদের যে কাপালিক সম্প্রদায়টা, এটার উত্থান কোথা থেকে হয়, এটা শুরু কোথা থেকে হয়? কাপালিক সম্প্রদায়ের উত্থান হচ্ছে নাথ সম্প্রদায় থেকে। আচ্ছা। নাথ সম্প্রদায় গুরু গোরক্ষনাথজির কাছ থেকে উত্থান হয়। আদিনাথ শিবের কাছ থেকে গুরু গোরক্ষনাথজি পরম্পরাটাকে বাহন করে চলছে। তার মধ্যে জলেন্দ্রনাথজি, তার শিষ্য কানিকনাথজি আলাদা করে সম্প্রদায় তৈরি করে কাপালিক সম্প্রদায়। আচ্ছা। সেই কাপালিক সম্প্রদায় মহারাষ্ট্র পুনে হয়ে ঘুরে 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 বাংলার রিচুয়ালের সাথে যুক্ত হয়ে যায়। ওকে। তো আজকের দিনে কাপালিক সম্প্রদায় প্রায় বিলুপ্ত বললে চলে। হ্যাঁ, মানে অনেক জায়গাতে নেই। মানে আমি হ্যাঁ, কাপালিক সম্প্রদায় পশ্চিমবাংলায় আমি একাই আছি। আপনি একাই আছেন, সেহেতু আমি অনেক জায়গা থেকে খোঁজ করলাম। হ্যাঁ। হ্যাঁ। তো কথা হচ্ছে এই কাপালিক সম্প্রদায়টা আবার শাক্ত সম্প্রদায়, যেহেতু এটা রাজা লক্ষণ সেনের আমল থেকে এই প্রথাটা আবার পুনরায় স্থাপিত হয়। আচ্ছা। আমার গুরু শ্রী শ্রী মুরারীনন্দনাথ কাপালিক, তার তত্ত্বাবধানে আমার 12 বছর সাধনার ফল আমি আজ তারানাথ কাপালিক। তো গুরুজি, আপনাদের কাপালিক সম্প্রদায় সাধনাটা ঠিক কিরকম ভাবে হয়? কাপালিক সম্প্রদায়ের যে কিভাবে করেন আপনার সাধনাটা? কাপালিক সম্প্রদায় মূলত 3টি সাধনা। আচ্ছা। এক হচ্ছে কপাল সাধনা, আচ্ছা। মানুষের খপ্পর হ্যাঁ। সাধনা। আচ্ছা। এক হচ্ছে কপাল সাধনা, হুম। 2 হচ্ছে শ্মশান সাধনা, 3 হচ্ছে সব সাধনা। যেহেতু আজকের দিনে সব সাধনা করা মানে অত্যন্ত দুর্লভ, সব পাওয়া যায় না, বা কেউ সবেতে সাধনা করতে দেবে না, কারণ ইল্লিগাল তো হয়ে গেছে, একদম ইনলিগাল। যার জন্য আমরা গুরু পরম্পরায় আমরা শ্মশানে স্থিত শিবলিঙ্গ মৃত্তিকার দ্বারা বা শ্মশানে স্থিত ছাইয়ের দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করে তাকে রুদ্রাভিষেক করে আমরা 12 বছর সাধনা করি। প্রথম 12 বছর কপাল সাধনা, তারপরের 12 বছর হচ্ছে শ্মশান সাধনা। শ্মশানে থেকে শ্মশান সাধনা করতে হবে, শ্মশানকে জাগাতে হবে, শোয়াতে হবে। তৃতীয় সাধনা হচ্ছে সব সাধনা বা শিব সাধনা, যেটা শ্মশানে স্থিত শিব বা রুদ্রাভিষেক করে তাকে সাধনা করা হয়। তাহলে 3 বারং 36 বছর আমাদের জীবনটা অতিবাহিত। মানে কতটা টাফ, মানে 36টা বছর নিজের জীবন অতিবাহিত করার পর একটা সফল তান্ত্রিক হওয়া যায়। তো গুরুজি, আপনি কত বছর সাধনা করছেন? কত বছর? হ্যাঁ, আমার দীর্ঘ 13 বছর চলছে। একটা পিরিয়ড শেষ হয়ে গেছে, কপাল সাধনা আমার পূর্ণ হয়ে গেছে। এখন চলছে শ্মশান সাধনা। আচ্ছা, মানে এখনো প্রায় 36 বছর থেকে সবে মাত্র মানে 12 বছর হয়েছে, এখনো 20-19 বছর বাকি রয়েছে। একদম। মানে আপনার পুরো লাইফে সাধনার মধ্যে দিয়ে কাটবে। সাধনার মধ্যেই তো সাধকের জীবন। সাধনা মানেই তো সাধককে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে সাধনা। আচ্ছা গুরুজি, তো এখানে আমার একটা কোশ্চেন আছে। আমরা মানে বেশি একটা আমার অডিয়েন্সের কোশ্চেন থেকে থাকে অনেকে, যে একটা বাস্তু, একটা বাড়ি, আপনার এই সাধনার মাঝখানে হয়তো অনেক বাস্তু আপনি ভিজিট করেছেন। একদম বাস্তু ভিজিট করেছেন, তো সেই বাস্তুর মধ্যে নেগেটিভিটি থাকে। হ্যাঁ, কেউ অনেক হয়তো তন্ত্রক্রিয়া করে থাকে, খারাপ করে থাকে। তো একদম মানে আমি যদি বলি যে তন্ত্রক্রিয়াটাকে করেছে নেগেটিভ আছে বাস্তুতে, ঠিক কিভাবে বুঝবে সে ব্যক্তিটা? আচ্ছা, যা কেউ আজ পর্যন্ত কেউ বলেনি বা বলেছে জানি না, আমি আমার মন থেকে বলছি, কেউ বলতে বলেনি। আচ্ছা, সেই টপিকে
আমি বলছি সবার ঘরেতেই অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা তান্ত্রিক হয় তারা এই বিষয় নিয়ে অনেক টাকা দাবি করে। আচ্ছা, আজকে আমি ফ্রিতে আমি এই বিদ্যাটা বলছি। কোনো তন্ত্র লাগবে না, মন্ত্র লাগবে না, যন্ত্র লাগবে না। 100 গ্রাম ফটকিরি একটা কাঁচের গ্লাস আর একটা প্লেট। 100 গ্রাম ফটকিরি একটা কাঁচের গ্লাসে দিতে হবে, দিয়ে গ্লাসটা ঈশান কোণে বাড়ির ওপরে চাপা দিয়ে রাখতে হবে। 1 সপ্তাহ রাখার পর 4টে রং হওয়ার কথা। আচ্ছা, সাদা হলে কোনো কিছু বাড়িতে হয়নি, যদি কালো হয় তাহলে বুঝতে হবে জিন বা ব্রহ্মদত্ত বা ব্রহ্ম পিশাচ বাসা করেছে। যদি লাল হয় তাহলে বুঝতে হবে বাড়িতে কেউ তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করতে চলেছে। আর 4 যদি হলুদ হয় তাহলে বুঝতে হবে যে বাস্তুতে কোনো ডিসপুট আছে। আচ্ছা, মানে এর জন্য তো মানে বহু তান্ত্রিক হয়তো হ্যাঁ, অনেক টাকা চার্জ করে। হ্যাঁ, মানে এই একটা সামান্য জিনিস, কিন্তু ওরা বলে আমরা মন্ত্র পড়ে করছি, বা কেউ পড়েও না, অনেকে লেবু ফেবু দিয়ে করে। এসব বাজে কথা, ভণ্ডামিটাই চলে। একদম একদম। মানে আমি এটা বলবো যে প্লিজ একবার ট্রাই করে দেখুন। আমি নিজস্ব এটা ট্রাই করবো গুরুজি। একদম একদম, কারণ এই জিনিসটা প্রত্যেককে করা উচিত। হ্যাঁ, কারণ বাড়িতে কি আছে না আছে প্রত্যেককে জানা একবার যাচাই করে করাটা উচিত। করা উচিত। আর এই জিনিসটা এর আগে সত্যি মানে আমি এতগুলো অনেকে দেখেছি ভিডিওস বা অনেক তান্ত্রিকের দেখেছি, এই জিনিসটা কেউ বলেইনি। মানে এটা সাধারণ ঘরের জিনিস, সাধারণ ঘরের জিনিস, ঘরেতেই পাওয়া যায়। যদি করা যায় অবশ্যই 100% ফল দেবে। আমি গুরুজি তারানাথ কাপালিকাগড়ি বলছি। আচ্ছা গুরুজি, আমি এখানে একটা কোশ্চেন করি, যেটা আমাদের কমন কোশ্চেন হয়ে থাকে। অনেকে বলে যে আমরা তন্ত্র ক্রিয়া করা হয়েছে। যদি আমি আমাকে উদাহরণ দিই, যেমন আমি যদি বলি আমাদের বান মারা হয়েছে, ঠিক আছে, তো এই যে বান মারা তন্ত্র ক্রিয়া কি করে একটা সাধারণ মানুষ বুঝতে পারে? আচ্ছা, সাধারণ মানুষ বুঝতে পারবে কি করে? বান 182 রকমের হয়। আচ্ছা, এবার কোন বান মারা গেছে এটা তো বোঝা যায় না। শরীর সকালে শুকনো বান, এবার অনেক রকম বান হয়। প্রথম কথা হলো, বান মারা হলে অনিদ্রায় ভুগবে, চোখের তলায় কালচিটে পড়বে, বুক ধরপড় করবে, ঠিক আছে না? ইষ্ট স্থানে বা ঠাকুরের স্থানে, ভগবানের স্থানে যেতে মন চাইবে না, ভয় ভয় লাগবে, এইগুলোই লক্ষণ। আচ্ছা আচ্ছা, যারা এই যে বান মারে সেটা কি ঠিক? আমি এটা মনে করি, মানে আপনার কি মনে হয়? আমাদের কাপালিক সম্প্রদায় বলছে প্রতিহিংসা পরায়ণ। অন্যান্য সম্প্রদায় হিংসা পরায়ণ নয়, কিন্তু কাপালিক সম্প্রদায় প্রতিহিংসা পরায়ণ। মানে তুমি আমায় হিংসা করলে আমি তোমায় হিংসা করব। আচ্ছা, আমরা আমার উপর যদি কেউ প্রয়োগ করে আমি তাকে প্রয়োগ করতেই পারি, তাই না? একদম একদম। আর গুরুজি আরেকটা যেটা অনেকে মানে যেটা পার্সোনালি দেখেছি, দেখুন মানে অনেক বিজনেসম্যান থাকে, একদম ঠিক আছে, হুট করে বিজনেসটা বন্ধ হয়ে গেল। প্লাস হচ্ছে কি হুট করে রানিং কাস্টমার, আমি নিজের চোখে দেখা, আমার একটা ফ্রেন্ড আছে, তো রানিং বিজনেস চলছিল, ওদের ভালো একটা বিজনেস চলছিল। হুট করে 1.5-2 মাস আগে, মানে যখন দুর্গাপুজোর টাইমটা, ঠিক আছে, দুর্গাপুজোর আগে তো দুমদুমে সেল চলে সব জায়গায়, জামা কাপড়ের দোকানে, তো ওদের সেলটা হুট করে নেমে যায়, ঠিক আছে। তো ওরা বুঝতে পারে না কি হয়েছে কি না হয়েছে, তো হুট করে যে বিজনেস বন্ধ হয়ে যায় মানে একটা রানিং টাইমে, এটা কেন হয়? এটার মধ্যে কি তন্ত্রের কোনো ব্যাপার থাকে? না, বিজনেসে তো তন্ত্রের প্রভাব তো অবশ্যই আছে, এবং বিজনেসে ওঠা নামা তো নামই বিজনেস। একদম, বিজনেস আজ উঠবে, জোয়ার ভাটা না হলে সেটা বিজনেস হয় না। একদম। এবার কথা হচ্ছে, তন্ত্রক্রিয়া যদি হয়ে থাকে সেটা আলাদা ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে বলছি আমি। তার আগে বিজনেস যদি ভালো করা যায়, ভালো করতে ইচ্ছুক হও, তাহলে একটা লাল কাপড়, শালু কাপড়ের উপরে একটা পান রাখতে হবে, তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। আচ্ছা, এটা বৃহস্পতিবারে করতে হবে, পূর্ব দিকে মুখ করে। আচ্ছা, স্বস্তিক চিহ্ন এঁকে তার উপরে আতপ চাল, একটু কর্পূর, 2টো লবঙ্গ, একটা এলাচ দিয়ে কাপড়টাকে বেঁধে ব্যবসা স্থানে ঝুলিয়ে রাখতে হবে, নয় ক্যাশ কাউন্টারে রাখতে হবে। আচ্ছা, তাহলে ব্যবসা গ্রো করবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর আরেকটা গুরুজি কোশ্চেন করি, যদি ভাবুন আমার ওকে বান মেরেছে, সে বানটা কিভাবে কাটানো যায়? কাটান, হ্যাঁ, তার জন্য 3টে লঙ্কা লাগবে আর একটা লেবু লাগবে। লেবুটাকে এমন ভাবে কাটতে হবে যাতে পুরোপুরি না কেটে যায়, আধা কাটতে হবে। আচ্ছা, তার মধ্যে 3টে লঙ্কা ঢোকাতে হবে। তার উপরে বড় ঢেলা কর্পূর পাওয়া যায়, সেই কর্পূর, আগে কর্পূর লাগবে না, আগে ওই 3টে লঙ্কা আর লেবুটা নিয়ে মাথায় 3বার কোনো মন্ত্র ছাড়া, ঘড়ি যেদিক থেকে ঘোরে তার অপোজিট থেকে অ্যান্টি ক্লক বাই ঘোরাতে হবে। তো 3বার ঘোরানো হয়ে গেলে ওটা 3 রাস্তার মোড়ে ওর উপরে একটা কর্পূর দিয়ে জ্বালিয়ে দিতে হবে, আর পেছন ঘুরে তাকালে হবে না, জ্বালিয়ে চলে আসতে হবে। তো
এত কিছু আজকে এই ভিডিওটা জানলাম, অনেকটা ছোট একটু ভিডিও যেহেতু আমি স্টার্টিং করছি। আর আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। গুরুর সাথে কিন্তু পরপর পডকাস্ট আসবে, আমাদের খুব লম্বা পডকাস্ট আসবে। আপনাদের কমেন্ট বা আপনাদের পার্সোনাল যদি কোনো ইস্যু হয়ে থাকে, আমি নাম্বার দিয়ে দেবো গুরুজি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কমেন্ট বক্সে জানাবেন কিরকম লেগেছে ভিডিওটা। আর এখানে যেখানে শুট করছে এটা কিন্তু গুরুজির নিজস্ব মন্দির রয়েছে। না, আমার বলে কিছু নেই, সবই জনসাধারণের জন্য। একদম মন্দির বা কোনো ধর্মীয় স্থান কোনো নিজের হয় না, সব জনসাধারণের জন্য, সবাই আসতে পারে, অলওয়েজ খোলা। একদম। তো দেখতেই পাচ্ছেন কিরকম মানুষটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।